আপনারা দেখছেন একুশে টেলিভিশন। আমন্ত্রণ প্রিয় দর্শক, 21 রাতে আমরা দেখে আসছি যে ক্ষমতাসীন রাজনৈতিক দলগুলো সবসময় তাদের নিজেদের স্বার্থে সশস্ত্র বাহিনীকে ব্যবহার করার চেষ্টা করে আসছে দীর্ঘদিন ধরে। আবার এও সত্য যে রাষ্ট্র যখন খাদের কিনারে এসে পড়েছে তখন আবার সশস্ত্র বাহিনী এই রাষ্ট্র বা কিংবা দেশকে উদ্ধার করার চেষ্টা করেছে। কিছু সেনা কর্মকর্তা কিংবা সশস্ত্র বাহিনী কর্মকর্তার কারণে পুরো বাহিনী বিতর্কিত হয়ে উঠছে। এই জায়গা থেকে বেরোনোর উপায় কি, আমরা এই সব বিষয় নিয়ে আলোচনা করব। আজকে আমাদের যে আলোচনা বিষয় তার নাম দিয়েছি সশস্ত্র বাহিনীকে রাজনীতি মুক্তকরণ। এই বিষয়ে আলোচনার জন্য আমাদের 21 স্টুডিওতে আজ উপস্থিত রয়েছেন অবসরপ্রাপ্ত কর্নেল মোহাম্মদ আব্দুল হক, লেখক, সামরিক ও রাজনীতি বিশ্লেষক, রয়েছেন আবু রুশদ, বাংলাদেশ ডিফেন্স জার্নালের সম্পাদক, এবং রয়েছেন সিনিয়র সাংবাদিক মুস্তাফা ফিরোজ। আমরা আলোচনা যাওয়ার আগে একটি রিপোর্ট দেখে আসতে চাই 21 টেলিভিশনে যেটি প্রচারিত হয়েছে। ক্ষমতার অপব্যবহার করে অর্থ উপার্জন সহ সব অপকর্মই করেছেন নৌবাহিনী থেকে বাধ্যতামূলক অবসরে যাওয়া রিয়ার অ্যাডমিরাল মোহাম্মদ সোহায়েল। দখল, লুটপাট, বন্দরকেন্দ্রিক কমিশন, বাণিজ্য মামলার তদন্ত ধামাচাপা দেয়া, এসবই ছিল তার নেশা। বাহিনীর সুনাম মর্যাদার কথা তিনি কখনোই ভাবেননি। ক্ষমতার দাপট দেখিয়ে দু হাতে কামিয়েছেন হাজার হাজার কোটি টাকা। 5 জন মানুষের নাম উল্লেখ করে কেস দেওয়া হলে তার সাথে আরও 500, 2000, 3000 লোকের নাম ঢুকিয়ে দিয়ে তাদেরকে অযথা বাণিজ্য করার জন্য, মানুষকে হ্যারাসমেন্ট করার জন্য তারা এই বাহিনীকে ব্যবহার করে। সোহেলের ক্ষমতার দাপট দেশবাসী প্রথম দেখেছে যখন তিনি র্যাবের মুখপাত্র। প্রত্যেকটা জিনিস শুরু থেকে আমরা অত্যন্ত যত্ন সহকারে এবং ধীরে ধীরে চিন্তা ভাবনা করে আমরা কাজ করছি। পরে ডিজিএফআই যোগ দিয়ে হয়ে ওঠেন আরও ভয়ঙ্কর। 2 শতাধিক বিচার বহির্ভূত হত্যাকাণ্ডের অভিযোগ সোহাইলের বিরুদ্ধে। সরকারের রাজনৈতিক প্রতিপক্ষ ও নিরীহ মানুষকে আটক করে অর্থ আদায়ের অভিযোগ বিস্তর। সাংবাদিক দম্পতি সাগররুনি হত্যা মামলার তদন্ত বাধাগ্রস্তের অভিযোগ আছে সোহাইলের বিরুদ্ধে। কমান্ডার সোহেলই তো শেখ হাসিনার মাফিয়া তন্ত্রের অংশ। সে র্যাবে ছিল, অনেক গুমখুমের সাথেও জড়িত সে। এসব অপকর্ম করে দ্রুতই শেখ হাসিনার আস্থাভাজন হয়ে উঠেছিলেন তিনি। কোনো জাহাজ বা ঘাঁটি কমান্ড কিংবা গুরুত্বপূর্ণ সামরিক কোর্স না করেই পান একের পর এক পদোন্নতি, সাথে প্রাইস পোস্টিং। পায়রা সমুদ্র বন্দরের চেয়ারম্যানের দায়িত্ব পাওয়ার পর অর্থের নেশা আরও বেড়ে যায় সোহায়েলের। অভিযোগ রয়েছে অনিয়ম আর লুটপাটের মাধ্যমে এখান থেকে কামিয়েছেন প্রায় 8,000 কোটি টাকা। এরপর সোহেলের সামনে আরও বড় সুযোগ আসে। রিয়ার অ্যাডমিরাল হয়ে 2023 সালের 12 এপ্রিল চট্টগ্রাম বন্দরের চেয়ারম্যান হিসেবে যোগ দেন তিনি। ক্ষমতাচ্যুত আওয়ামী লীগ সরকারের নৌ পরিবহন প্রতিমন্ত্রী খালিদ মাহমুদ চৌধুরীর সাথে যোগ সাজশে বন্দর কেন্দ্রিক সব ধরনের ব্যবসা, চুক্তি, ঠিকাদারি, নিলাম সবই নিয়ন্ত্রণে নেন সোহায়েল। অবৈধ কারবারিদের সহায়তায় কাস্টমসের কর্মকাণ্ডেও হস্তক্ষেপ করেন তিনি। চট্টগ্রাম বন্দর থেকে অর্জন করেন 12,000 কোটি টাকা। সোহেলের অর্জিত বেশিরভাগ অর্থই পাচার হয়ে গেছে। থাইল্যান্ড, সিঙ্গাপুর, দুবাই সহ আরও কয়েকটি দেশে রয়েছে তার সম্পদ। বাংলাদেশ ম্যানুয়াল অফ মিলিটারি ল যে বই আছে, সেই বইতে তাদেরকে সাজা দেওয়ার নির্দিষ্ট আইন আছে। খুবই সহজ, খুবই স্পষ্ট সেই আইনগুলো। সেই আইনে সেখানে তাদেরকে কোর্ট মার্শাল করে সাজা দিতে পারে, তাদেরকে চাকরি থেকে বাধ্যতামূলক অবসর দিতে পারে। নিজ এলাকা ময়মনসিংহে বড় ভাই সাবেক যুগ্ম সচিব গোলাম কিবরিয়া ও আরেক ভাই শহীদের নামেও করেছেন বিস্তর সম্পদ। 60 জায়গা এখানে ছিল, রেপের হুনায়াম করে বাইদে হায়া জায়গাটা জোর করে নিছে। আমাদের আসা যারা আছে বা বেঞ্চেরি আছে ওদের যা আগাও এভাবে নিয়ে গেছে, বলছে যেটা আঁকা দিবে এটা আঁকা নাই। ব্রহ্মপুত্র পাড়ের 200 একর জমি দখল করেছেন সোহেলের পরিবারের সদস্যরা, যার মূল্য অন্তত 400 কোটি টাকা। সচিব, প্রশাসন, র্যাব তাদের ভয় দেখায়া এখানে গরিব দুঃখীর মানুষের অনেক অনেক সম্পদ নিয়ে গেছে। এই ভূমিদস্যুদের চিহ্নিত করে তাদেরকে আইনের আওতায় আনা উচিত।
এসব সম্পদের উৎস খতিয়ে দেখার তাগিদ টিআইবির। যারাই দুর্নীতি করছে বা তাদের সঙ্গে সম্পৃক্ত ছিল তাকে অবশ্যই এখন একটি যৌক্তিক বিচারের আওতায় আনা প্রয়োজন। হাসিনার পতনের পর ১৯ আগস্ট বাহিনী থেকে বাধ্যতামূলক অবসরে পাঠানো হয় রিয়ার অ্যাডমিরাল মোহাম্মদ সোহাইলকে। এরপর ২০ আগস্ট বনানী এলাকা থেকে গ্রেফতার হন তিনি। দুর্নীতি দমন কমিশনে সোহাইলের নামে ২০,০০০ কোটি টাকার অবৈধ সম্পদ অর্জনের অভিযোগ জমা পড়েছে। কর্নেল আব্দুল হক, আপনার কাছে আমার প্রথম প্রশ্ন যে আমরা একটা এক্সাম্পল দেখালাম, এরকম আরও অনেক সশস্ত্র বাহিনীর কর্মকর্তা রয়েছে। আমরা মেজর জেনারেল জিয়াউল হাসানের কথা বলতে পারি, জেনারেল আজিজের কথা বলতে পারি, যাদের বিরুদ্ধে একেবারে ডকুমেন্টারি প্রচারিত হয়েছে বিভিন্ন আন্তর্জাতিক গণমাধ্যমে। তারপরে এগুলো থেমে থাকেনি। সশস্ত্র বাহিনী কেন রাজনীতির শিকার হচ্ছে বা রাজনীতিতে ব্যবহৃত হচ্ছে? ধন্যবাদ আপনাকে খুব প্রাসঙ্গিক একটা বিষয় নিয়ে আজকের এই আলোচনাটা রাখার জন্য। দেখুন, প্রথমত আমি একটা কথা বলে নিই, শুধু মিলিটারি নয়, যত সাংবিধানিক প্রতিষ্ঠান আছে কোনোটাই রাজনীতিকরণ করা যাবে না। যখনই এই সাংবিধানিক প্রতিষ্ঠানগুলো দেশের রাজনীতিতে যুক্ত হয়ে যায় তখন আর তারা তাদের মধ্যে দেশপ্রেম থাকে না। সেগুলো তো শেষ হয়ে গেছে একেবারে। এখন আমি মিলিটারিটা হলো একটা দেশের হার্ট। আমি বলি সর্বশেষ ভরসাস্থল বলা হয় মিলিটারিকে। এখন দেখুন, এই যে আপনাদের ২১ টিভিতে আসছি আমি, আমার স্পষ্ট মনে আছে ১৫ সালের আগে আমি ২বার এখানে টকশো করেছি। আর ১০ বছর পরে এলেন? হ্যাঁ, আমি আবার আসলাম ১০ বছর পরে। কেন এর মধ্যে আসি নাই? মিলিটারাইজেশনের জন্য, এই যে সামরিকীকরণের জন্য। আপনাদের সকল মিডিয়াগুলো, টেলিভিশন চ্যানেলগুলো সামরিক করা হয়েছে। সেটাই বলছি। এই কমান্ডার সোহেল, তার রিয়ার অ্যাডমিরাল বলবেন না, সে সামরিক বাহিনীর ক্লিনার হওয়ার যোগ্যতা নেই তার। আমি এই কথাটা বলছি। কেন? দুশ্চরিত্র, কোনো যার ভিতরে কোনো নাই, বিশ্বাস নাই দেশের প্রতি, আস্থা নাই, হি ক্যানট বি দ্য মেম্বার অফ এনি মিলিটারি ফোর্স। আই টেল ইউ দ্যাট। দেখেন, প্রথমত আপনাদেরকে আমি একটা উদাহরণ দিই। যে সংবিধান নিয়ে আমরা শপথ গ্রহণ করি সেই সংবিধানের প্রতি আমাদের আনুগত্য থাকবে, কোনো ব্যক্তির নয়। এবং আপনাকে এই পর্যায়ে আমি একটা উদাহরণ দিই। ইউএস জয়েন্ট চিফ অফ স্টাফ, আপনি জানেন আপনার এই আগের প্রেসিডেন্টের নাম কি ছিল? ট্রাম্পের সময়ে যখন ওনাকে ট্রাম্প নির্দেশ দিলেন মিলিটারিকে করার জন্য, উনি কি বলেছেন সেই কথাটা আমি উল্লেখ করতে চাই। ইট ইজ দ্য সেইং ফর হোল মিলিটারি ইন দ্য ওয়ার্ল্ড। উনি কি বললেন? উই ডু নট টেক অ্যান ওথ টু এ কিং or a queen or a tyrant dictator, mind you. And he again said, we do not take an oath to an individual. We take an oath to the Constitution, and we take an oath to the idea that is America, and we are willing to die to protect it. কিন্তু একেবারে বিপরীত ছিল আমাদের সাবেক প্রধানমন্ত্রী। এইটাই হওয়া উচিত। এখন হচ্ছে না কেন জানেন? অনেকগুলো ফ্যাক্টর আছে। আপনাকে বলি, আমাদের দেশের প্রধান শত্রু হলো যুদ্ধের ক্ষেত্রে, যদি যুদ্ধ করতে যাই, আমাদের প্রতিবেশী দেশ। প্রতিবেশী দেশ স্বভাবত কারণেই তারা চাবে বিনা যুদ্ধে মেদিনী জয় করার জন্য। একটা যুদ্ধ করতে হলে ভেরি এক্সপেন্সিভ, বিলিয়ন বিলিয়ন ডলার খরচ করতে হবে, লোকবল খরচ হবে, এই সমস্ত। তারা কি করলো? সূক্ষ্ম চক্রান্ত আটলো দুইটা জিনিসকে বাংলাদেশে ধ্বংস করার জন্য। কেন? বাংলাদেশকে সরাসরি দখল করার জন্য দুইটা ফোর্স ইজ ভেরি ইফেক্টিভ অ্যান্ড ভেরি পাওয়ারফুল। একটা হলো মিলিটারি, আর দ্বিতীয়টা হলো ইসলামী আদর্শ। যারা ইসলামী আদর্শবাদী দল, ইসলামকে অনুসারে থাকে না, তারা জীবনে মরে গেলেও ইন্ডিয়ার আশ্রয় পাবে না, এই ভয়ে তারা ইন্ডিয়ার বিরুদ্ধে যুদ্ধ করবে। এই দুটাকে টার্গেট করে তারা দীর্ঘমেয়াদী একটা পরিকল্পনা করেছে, এবং সেই পরিকল্পনার অংশ হিসেবে হাসিনাকে সিলেক্ট করেছে। যে হাসিনাকে দিয়ে, আমি তার নামটা নিতে আমার মুখে আমার বিব্রত হই, কেননা সেই মানুষ নামের কোনো নামকরণে তার দিয়ে হবে না। একটা চরম মিথ্যাবাদী, পৃথিবীর ইতিহাসে কোনো মানুষ এত মিথ্যা কথা বলতে পারে। দ্বিতীয় একটা যদি এক্সাম্পল দেখাতে পারেন, আমার ক্ষুদ্র সামর্থ্য আছে ভাই, আমি 1 লাখ টাকা পুরস্কার দেবো তাকে। এবং তার এই মিথ্যা দিয়ে, যে মিথ্যা, এই যে কমান্ডার সোহেল, সে কন্টিনিউয়াসলি মিথ্যা কথা বলছে।
কন্টিনিউয়াসলি মিথ্যাবাদী। এই মিথ্যা তার পুরো দেশে ছেয়ে গেছে, বিশেষ করে মিলিটারিতে যারা যারা ডেপোর্টেড হয়েছে বিভিন্ন জায়গায়, র্যাব বলেন, পুলিশ বলেন, কিংবা অন্যান্য জায়গায় যারা জনগণের সাথে সম্পৃক্ত বিষয়, এমনকি আমাদের ইঞ্জিনিয়ার যে ব্রিগেড এবং ইঞ্জিনিয়ারিং যে এলিমেন্টটা বিভিন্ন প্রজেক্টে কাজ করে, তারাও অনেকে হাজার হাজার কোটি টাকার মালিক, পদ্মা সেতুর সাথে সংযুক্ত হয়েছে বিভিন্ন, তারা সিভিল এফিলিয়েটেড হওয়ার ফলে তারা চরম দুর্নীতিগ্রস্ত। এখন আসেন, এটা করে কেন? ওই যে ইন্ডিয়া, যদি আমরা মিলিটারিকে দুর্নীতিগ্রস্ত করেন, একটা দুর্নীতিগ্রস্ত ব্যক্তি কখনো যুদ্ধ করতে পারবে না, সে কখনো কমান্ড করতে পারবে না আন্ডার কমান্ডকে। আমার ভিতরে যদি মিথ্যা থাকে, আমার ভিতরে যদি দুর্নীতি থাকে, আই ক্যানট বি এ কমান্ডার অফ থাউজেন্ড অফ ট্রুথস। হাউ ক্যান ইউ কমান্ড দেম? বিকজ দে নো ইউ। এইভাবে তারা সুপরিকল্পিতভাবে ডিস্ট্রাকশনে চলে গেছে এবং আমাদের চরিত্র নস্যাৎ করেছে। এরপরে আসেন, এটা কিভাবে করেছে আমি কয়েকটা উদাহরণ দিই। প্রথমত রিক্রুটমেন্ট। এই বিগত 15-20 বছরে মিলিটারিতে যে আমি আপনার এই প্রশ্ন অবশ্যই আসবে, এই প্রশ্নটার উত্তর আমি শুনবো, মানে আমি নিজে প্রশ্ন করবো। আমি সাংবাদিক মোস্তফা ফিরোজ, আপনার কাছে আমি শুনতে চাই যে রাজনীতি তাদেরকে দুর্নীতি পরায়ণ করে তুলছে সশস্ত্র বাহিনীর কিছু কর্মকর্তাকে, নাকি এই কর্মকর্তারা তাদের ক্ষমতা প্রভাব প্রতিপত্তি খাটিয়ে রাজনীতিতে প্রভাব বিস্তারের চেষ্টা করছে? কোনটি আসলে? দেখেন, সব কিছু কিন্তু মূলে কিন্তু রাজনীতি। রাজনীতি মানে যারা দেশ চালাচ্ছেন। প্রতিষ্ঠান যদি ঠিক না থাকে, আপনি নিজের একদম নষ্ট করে ফেলতে পারেন। আজকে শুধু আলোচ্য বিষয় যেহেতু একটা বিষয়, আপনি যেখানে আমরা যে সেক্টরে বসে কথা বলছি, এটাও ধরেন, এই প্রতিষ্ঠানগুলোর মালিক কারা, কারা এই মালিকদের পক্ষ থেকে কারা প্রতিনিধিত্ব করছে। তো আপনি নিচের লেভেলে যখন নাকি আপনি প্রধানমন্ত্রীর সামনে যে সমস্ত প্রশ্ন করেন, আপনার তো সাথে সাথে তো একদিকে প্রশ্ন ওই ধরনের তেলবাজি প্রশ্ন করতে থাকবে, অন্যদিকে তো তার তো টার্মিনেশন লেটার ইস্যু হয়ে যাবে। সে অফিসে আসবে, এসে ওই হাতে গোনা দুই একজন মালিক এবং হাতে গোনা দুই একজন সিনিয়র সাংবাদিক বাদে ঢুকতে পারবে না, তারা অফিসে ঢুকতে পারবে না। তার আগে ওই গেটের থেকে টার্মিনেশন লেটার দিয়ে তাদেরকে বিদায় দেবে। বুঝতে পারছেন? তো অন্তত এই দুঃসময়টা তো আমরা চোখের থেকে দেখছি। বাংলা ভিশনে আমি নিজে ছিলাম, পরে আমি নিজে টিকতে পারিনি। আমার কোনো সাংবাদিক এই প্রধানমন্ত্রীকে এই প্রশ্ন করতে পারে নাই। আমি এইটা দেখে আমার বোধহয় তাহলে আত্মহত্যা করতে হয়নি আর কি। অন্তত ওই সাংবাদিককে আমার অ্যাকশন হয়তো আমি নিতে পারতাম না, কিন্তু আমার স্রেফ নিজে থেকে বের হয়ে আসতে হতো। আমি নিজেও এরকম একটা প্রশ্ন করে চরম অপমানের শিকার হয়ে তারপরে আমি আর যেতাম না, জানেন নিশ্চয়ই। কারণ প্রথম যখন নাকি 2008-এর সেই মাফ করবেন 14 নির্বাচনের পর জাতিসংঘতে আসার পর আমি শুধু একটা প্রশ্ন করছিলাম, মাননীয় প্রধানমন্ত্রী, জাতিসংঘ সম্মেলন শেষ করে আপনার মধ্যে কি এই বোধোদয় হয়েছে যে একটা ভালো নির্বাচন করা উচিত? তারপর উনি যেভাবে উত্তর দিলেন, এটাকে চরম লজ্জার। বেরিয়ে আসতে পেরেছেন এই অনেক না পারছি, এবং আমাকে ডিবিসির মঞ্জু বুঝতে পারছে যে আমার মনোভাব, আমাকে এসে সান্ত্বনা দিয়েছে যে আমি পুরোটা সময় আমি এরপর থেকে আমি আর এই সংবাদ সম্মেলনে যেতাম না। এই যাই হোক, আমি আমার নিজের প্রসঙ্গটা বাদ দিই, আমি শুধু উদাহরণটা দিলাম আর কি। কারণ মানে আমরা হচ্ছে খুব কাছ থেকে দেখছি। তো আপনি প্রতিষ্ঠানের যেই প্রধান হবেন, রাজনীতি নীতি নির্ধারক, তারাই তো সবগুলোকে তারা ঠিক করবে। ধরেন আমাদের মধ্যে কিন্তু সবারই মধ্যে কিন্তু একটা অপরাধ মনোবৃত্তি আছে। আইন কানুন লিডারশিপ দিয়ে সেটাকে দমন করে রাখতে হয়, নানা ধরনের প্রবৃত্তিগুলোকে। কিন্তু আপনি যদি সেই খারাপ প্রবৃত্তিগুলোকে যদি উৎসাহিত করেন, তাহলে তো তারা দানব হয়ে উঠবে। বাংলাদেশের এই টোটাল এই দানবের প্রধান ছিলেন হচ্ছে শেখ হাসিনা। তিনি সমস্ত প্রতিষ্ঠানগুলো একদম নিজে ক্ষমতায় থাকার জন্য তছনছ করে দিছে। এবং আজকে আমরা দেখেন কমান্ডার সোহেল নিয়ে আলোচনা করছি, এরকম অসংখ্য সোহেল মিডিয়াতে পাবেন, প্রশাসনে পাবেন, পুলিশে পাবেন, সামরিক বাহিনীতে পাবেন, সব জায়গায় পাবেন। এবং দেশটা, আমি তো বললাম তো, এটা তো মানে আল্লাহ বোধহয় মানে এই ছাত্রদেরকে কোথা থেকে যে নাজিল করছে। আমরা এই হাসনাত আবদুল্লাহ, এই শারজিল, তারপর নাহিদ ইসলাম, আসিফ মাহমুদ, এই নামগুলি জীবনেও শুনি নাই। আল্লাহ এগুলিকে এই হিসেবে পাঠাইছে। আমি জানি না এগুলি পরে রক্ষা হবে কিনা, কিন্তু আপাতত আমি মনে করবো যে এরা মনে হয় আল্লাহর তরফ থেকে পাঠাইছে বাংলাদেশকে শিক্ষা দেয়। কারণ আমরা পারি নাই, আমরা ফেল করছি, আমরা কেউই পারিনি, না ব্যবসায়ীরা, না সাংবাদিক, সবাই। কারণ আমরা সবাই মিলে নষ্ট হয়ে গেছি, সবাই মিলে নষ্ট হয়ে গেছে। ওরা এসে আমাদেরকে উদ্ধার করছে। তো আজকে আপনি দেখেন, আপনি যদি শেষ মুহূর্তেরগুলো, আপনি যদি যেই সাবজেক্টটা নিয়ে আজকে আপনার আলোচনা, শেষ মুহূর্তের পটভূমিতে পট পরিবর্তনে কিন্তু তারাই ছিল। তাদের প্রতি নির্দেশ কী ছিল? টিয়েনমেন স্কোয়ার তৈরি করো,
অর্থাৎ ওই 5 তারিখের সকালবেলায় তুমি সামরিক বাহিনীদের ট্যাঙ্ক দিয়ে ইয়ে করো, পিষে ফেলো, গুলি করো, আমি ক্ষমতায় থাকবো। তারপরও সামরিক বাহিনী বেঁকে বসলো, কিন্তু আবার এমনি না। হ্যাঁ, এই জন্য ধন্যবাদ পাওয়ার যোগ্য অবশ্যই যে তারা পালসটা বুঝতে পারছে। কিন্তু লক্ষ লক্ষ মানুষের তার আগে সামরিক বাহিনী রাস্তায় নামার পর তারা পরিস্থিতিটা বুঝতে পারছে, যে টেম্পোটা মানে নিজেরা অনুভব করতে পারছে যে এই পরিস্থিতিটা আসলে এটা যতই তারা জামাত বিএনপির দিকে যে একটা গুলিও চলবে না, হ্যাঁ চলবে না। এটা হয়েছে কেন? কারণ তাদের ছেলেমেয়েরা পর্যন্ত রাস্তায় নেমে গেছে, এটা ঠেকানো যাচ্ছিল না। কাকে গুলি করবে? একজন পুলিশ বলছে না তার সিনিয়র অফিসারকে যে স্যার একটা মানুষকে মারতে কয়টা গুলি লাগতো, কয়টা গুলি লাগে, তাই না? কারণ তার ছেলের বুকটা ঝাঁঝরা করে ফেলছে পুলিশ। তো এইটা আমি মনে করি যে গত 15 বছরে যদি আপনি আলোচনা করেন, আগামী 15 বছর ধরে আলোচনা হবে। এবং আজকে শুধু তাই না, আমি আজকে বিদেশি সাংবাদিকদেরও লেখা আমি প্রথম আলোতে একটা পড়ছিলাম, তারাও বলছিল এটা একটা বাংলাদেশ একটা উদাহরণ। মানে দেখেন, এটার ধাক্কায় আজকে ভারত কেঁপে উঠছে, আপনার পাকিস্তান থরেকম্প শুরু হয়েছে, মমতার মতন প্রতিষ্ঠিত নেতৃত্ব বেকায়দায় পড়ে গেছে। ওইদিকে আবার নরেন্দ্র মোদী যে সুখ নেবে না, দিল্লিতেও শুরু হয়েছে, সেও কাঁপছে, পাকিস্তানের শাসকরা কাঁপছে, সারা বিশ্ব কাঁপছে। কারণ আমাদের এটা শুধু দেশীয় না, আন্তর্জাতিকভাবে যে কিভাবে স্বৈরতন্ত্র, কঠিন স্বৈরতন্ত্রকে গণঅভ্যুত্থানের মধ্য দিয়ে উৎখাত করতে হয় সেটা তারা দেখাইছে। বাংলাদেশে কিন্তু গণঅভ্যুত্থানের মধ্য দিয়ে একদম সরাসরি পরিবর্তন হয়নি। বাংলা 69-এ গণঅভ্যুত্থান হয়েছে, তারপরে সশস্ত্র মুক্তিযুদ্ধ হয়েছে, যেই মুক্তিযুদ্ধে আবার যুক্ত হয়েছে ভারতীয় বাহিনী, তারপরে কিন্তু আপনি পরাজিত করতে পারছেন। কিন্তু এটা একমাত্র গণঅভ্যুত্থান যার আগে পিছিয়ে কোনো অস্ত্র ছাড়া যারা যুদ্ধ করে জয়ী হয়েছে, ফলে এটার অনেক গুরুত্ব। তো এখন ব্যাপার হচ্ছে কি, যে প্রতিষ্ঠানগুলো, সেই প্রতিষ্ঠানগুলো যদি আপনি এখন ওই আলোচনা করেন যে শুধু বোধহয় সেনাবাহিনীটাকে বাদ পারে নাই শেষ পর্যন্ত হয়তো, কেন ওখানে যারা শিক্ষিত তরুণ, তাদের প্রথাগত যে ট্রেনিংয়ের মধ্য দিয়ে তাদের মধ্যে এক ধরনের দেশপ্রেম জাগ্রত হয়েছে, যার জন্য ওই একটা জায়গা হয়তো কিছুটা মানে অনেকখানি আমি বলবো যে তারা কাবু করছে, কিন্তু পুরোটা গ্রাস করতে পারেনি, যেমন পুলিশকে করছে বা অন্যান্য বাহিনীকে। সেই কারণে ছাত্র জনতার অভ্যুত্থান এবং সেনাবাহিনীর ভূমিকা দুইটা মিলে আমরা এই একটা মানে গজব আযাব থেকে আমরা মুক্তি পাচ্ছি। সাংবাদিক আবু রুশদ, আপনার দীর্ঘদিনের অভিজ্ঞতা, আপনি নিজেও সামরিক বাহিনীতে কাজ করেছেন, একটা পর্যায়ে সেখান থেকে চলে এসে আপনি সাংবাদিকতা শুরু করেছেন এবং নিশ্চয়ই ভিতরে অনেক খবর আপনারা জানেন। আমি যদি একেবারে স্পেসিফিক্যালি কয়েকটা নাম ধরে বলি, যেমন জেনারেল আজিজ কিংবা মেজর জেনারেল জিয়াউল হাসান, এই যে কমান্ডার সোহাইল, যেটি আমাদের কর্নেল আব্দুল হক বলছেন যে তাকে কোনো অবস্থায় রিয়ার অ্যাডমিরাল বলা যাবে না, যাই হোক। তারপর রয়েছেন ব্রিগেডিয়ার জেনারেল রাশিদুল আলম, তিনি এখনও বহাল তবিয়াতে রয়েছেন। এরকম আরও নিশ্চয় অনেক কর্মকর্তা রয়েছেন যারা নানান ধরনের অপকর্মের সাথে জড়িত, দখলদারিত্ব, গুম, খুন, তৎকালীন সরকার নানান ধরনের পারপাস সার্ভ করার জন্য তারা অনেক ধরনের নেতৃত্ব দিয়েছে। এই সংখ্যাটা আসলে কেমন, আর এদের জন্য বাহিনী কতটা বিব্রতকর অবস্থা রয়েছে? আচ্ছা, আগে আমি একটা ছবি দেখাই। জি, এই ছবিটা হচ্ছে গতকালকের বন্যা দুর্গত এলাকায় দুজন মেয়ে সোলজার বা অফিসার আছে। আচ্ছা, বাংলাদেশ সেনাবাহিনী হচ্ছে এটা, ঠিক আছে? বাংলাদেশ সেনাবাহিনী হচ্ছে এটা। এখন আপনি যে কোলে করে আনছে, পানির মধ্যে নেমে দুটো মেয়ে নারী সোলজার আমাদের অফিসার। এখন আপনি যে প্রশ্নটা করছেন, আরো অনেকেই আছেন, আমার বন্ধু বান্ধবও 2-1 আছেন। আয়নাঘর কার আমলে তৈরি হয়েছিল, যে আয়নাঘরে এই একটা জিনিস নিয়েই তো আপনার প্রসিকিউট করা যায়, যে আয়নাঘরে বিনা বিচারে আপনি বছরের পর বছর মানুষকে আটকা রেখেছেন। ব্রিগেডিয়ার আজমিকে রেখেছেন, তারপরে আপনার এই যে অভিনেত্রী কাজী নওশাবাকে রেখেছেন। কাজী নওশাবা আমাদেরই একজন সিনিয়র অফিসারের, কাজী সলিমউদ্দিন, কর্নেল সলিমউদ্দিনের মেয়ে ছিল, তাকে পর্যন্ত নিয়ে ওখানে সড়ক আন্দোলনের সময় করেছিল। জি, ওই যে সড়ক, আমি সিগন্যাল কোরের অফিসার, সিগন্যাল স্কোরের অফিসার, উনি পাকিস্তান কমিশন একজন সিগন্যাল স্কোর অফিসার ছিলেন এবং অনেক সম্মানিত অফিসার। উনি পরে এই দুঃখে উনি মানে মারাই গেছেন। কর্নেল সলিমউদ্দিন ওনার মেয়েকে এই আয়নাঘরে রেখেছিল। এটা কার আমলে হয়েছিল? ওই নামগুলোও তো আসতে হবে। তারপরে আপনার বিচারপতি সিনহাকে উনি যখন রায় দেওয়ার সময় কোন ডিজিএফআই জেনারেল আকবর হোসেন, আচ্ছা নট জেনারেল আকবর, তখন আকবরের পরে যিনি ছিলেন তার, জেনারেল আকবরের সময় হয়েছে আয়নাঘর। আচ্ছা, আজমিকে, জেনারেল ব্রিগেডিয়ার আজমিকে এগুলোকে ধরেছে। তারপরে এসছে ব্রিগেডিয়ার জেনারেল আবেদিন, রাইট, জেনারেল আবেদিন। আপনি
আপনি বিচারপতি সিনহা রিসেন্টলিও আপনার আমেরিকার টাইমস টিভিতে একটা পুরো তার ঘটনাটা বর্ণনা করেছেন, আপনারা দেখেন। এই সমস্ত কেন হচ্ছে? আমরা রাজনীতিবিদদেরও দোষ দিতে পারি, আবার আমাদের সশস্ত্র বাহিনীর কতিপয় সেনা কর্মকর্তাকেও দোষ দিতে পারি। আমি এখানে আমাদের কর্নেল হক স্যার যেটা ভারতের কথা বলেছেন, আমি ভারতের উদাহরণ দিয়ে শুরু করি। ভারত যখন স্বাধীন হয় তখন ভারতীয় সেনাবাহিনী এবং পাকিস্তান সেনাবাহিনীর কমান্ডাররা যারা ছিলেন, কমান্ডার ইন চিফ, তারা ছিলেন ব্রিটিশ। তার কারণ ওই রকম অভিজ্ঞ অফিসার ছিল না। তা যখন ব্রিটিশ সেনাপ্রধানের পরিবর্তে সময় এসছে আপনার ভারতীয় সেনাপ্রধান নিয়োগ করার জন্য, তো তখন জওহরলাল নেহেরু প্রধানমন্ত্রী মিটিং ডেকেছেন ভারতীয় সিনিয়র অফিসারদের। তো মিটিং ডেকে বলছেন যে দেখো, তোমাদের মধ্যে তো ওই রকম কমান্ড করার মতো বা সেনাবাহিনী পরিচালনা করার মতো অভিজ্ঞ অফিসার ছিল না, এর জন্য আমাদেরকে ব্রিটিশ রাখতে হয়েছে, তা আমাদের আরও কিছুদিন হয়তো রাখতে হবে। তখন ভারতীয় সেনাবাহিনীর একজন জেনারেল, লেফটেন্যান্ট জেনারেল, তিনি বলেছিলেন, মিস্টার প্রাইম মিনিস্টার, আপনাদেরও তো দেশ চালানোর কোনো অভিজ্ঞতা ছিল না, কিন্তু আপনি তো এখন প্রধানমন্ত্রী হয়েছেন, তা আপনি ব্রিটিশদেরকে প্রধানমন্ত্রী বানিয়ে আগে শিখেন। এটা হচ্ছে একটা মিলিটারি অফিসারের ডিগনিটি। আচ্ছা, তারপরে যখন জেনারেল কারিয়াপ্পা মানে ভারতীয় সেনাপ্রধান নিয়োগের প্রসঙ্গ আসে, তখন মানে আপনার রাজনীতিবিদরা জওহরলাল নেহরুকে একজনের নাম দেয় যে এই অফিসারটা আমাদের দলীয় পারপাস সার্ভ করতে পারবে, সে খুব বিশ্বস্ত। তা সেই জেনারেলকে, লেফটেন্যান্ট জেনারেলকে জওহরলাল নেহরু তার অফিসে ডাকেন, ডেকে বলেন যে তোমাকে আমি সেনাপ্রধান করার জন্য ঠিক করেছি। ওই অফিসার জওহরলাল নেহরুকে বলেন যে স্যার, আমার থেকে সিনিয়র এবং অনেক যোগ্য অফিসার লেফটেন্যান্ট জেনারেল কারিয়াপ্পা আছেন, আপনি যদি জেনারেল কারিয়াপ্পাকে সেনাপ্রধান না বানিয়ে আমাকে বানান, তাহলে ভারতীয় সেনাবাহিনী এবং সেনাবাহিনীর যে ট্র্যাডিশনটা আছে সেটা ক্ষুণ্ণ হবে। জওহরলাল নেহরু তার সিট থেকে উঠে গিয়ে ওই অফিসারকে জড়িয়ে ধরে বলেছিলেন যে আমার সেনাবাহিনীতে যখন এরকম অফিসার আছে, তখন আমার সেনাবাহিনী একসময় যুদ্ধ জয় করবে। ৭১ সালে যুদ্ধ জয় করেছে, এটা ভারতের ভালো দিক। তাদের অফিসারদেরও ডিগনিটি থাকতে হবে, শুধু রাজনীতিবিদদের দোষ দিলেই চলবে না। এখন আমাদের অফিসাররা এরকম কখন থেকে এরকম হওয়া শুরু করলেন বা রাজনীতিতে আসলেন? আপনি ১৯৭২ সালে যখন আমাদের প্রথম সেনাপ্রধান নিয়োগের প্রসঙ্গ আসে, তখন সিনিয়র মোস্ট কে ছিলেন? আমি একটু আপনার কথার মাঝখানে একটু প্রশ্ন করি, নাহলে বিতর্ক রয়ে যাবে। ৭১ সালে কথা বলেছেন যে ভারতীয় সেনাবাহিনী যুদ্ধ জয় করেছে, আপনি একটু ক্লিয়ারিফাই করবেন যে কোন জায়গা থেকে বলছেন? কারণ আমাদের মুক্তিযুদ্ধের প্রশ্ন, জেনারেল মানেকশো বা ইন্ডিয়ান সেনাবাহিনী তারা তো আমাদের সহযোগিতা করেছে এবং তারা যুদ্ধ, ওটাকে আপনি যুদ্ধ জয় ধরেন, তারা যুদ্ধ করেছে প্রফেশনাল সেনাবাহিনী হিসেবে, আমি সেটা বলবো। আচ্ছা, তারপরে আপনি ৭২ সালে আসেন, আমাদের যখন প্রথম সেনাপ্রধান নিয়োগ দেওয়া হবে জেনারেল ওসমানীকে রিটায়ারমেন্টে পাঠানোর পরে, তখন সিনিয়র মোস্ট ছিলেন যোগ্যতা, আর্মি নাম্বার। আমাদের কিন্তু অফিসারদের মধ্যে যখন আমরা মিলিটারি একাডেমিতে কোর্স করি, ট্রেনিং করি, তখন আমাদের যোগ্যতা অনুযায়ী সিনিয়রিটি লিস্ট বানানো হয়, একটা আর্মি নাম্বার দেওয়া হয়। এখন সিনিয়রিটি লিস্টে উপরে ছিলেন জেনারেল জিয়াউর রহমান, এবং তিনি ৬৫ সালে যুদ্ধ করেছেন, জার্মানিতে কোর্স করেছেন, আমেরিকাতে কোর্স করেছেন। জেনারেল শফিউল্লাহ সেটা করেন নাই, জেনারেল শফিউল্লাহর আর্মি নাম্বার তার পরে ছিল। এবং শেখ মুজিবুর রহমানের কাছে কিন্তু জেনারেল জিয়াউর রহমানেরই প্রজ্ঞাপন জারি করার ফাইল গিয়েছিল। তখন এই যে রাজনৈতিকভাবে এটাকে বিভিন্ন কলকাঠি নাড়িয়ে, আপনারা শেখ হাসিনার যে হাজব্যান্ড ছিলেন ওয়াজেদ মিয়া, ডক্টর ওয়াজেদ মিয়া, তার একটা সাক্ষাৎকার আছে সাপ্তাহিক পূর্ণিমার, অধুনালোপ্ত সাপ্তাহিক পূর্ণিমার ১৯৯৪ সালে, সেখানে এটা রেফারেন্স আছে, আপনারা দেখতে পারেন যে এটা বিকালবেলা চেঞ্জ করা হয় যে না, আমাদের অনুগত বেশি থাকবেন জেনারেল শফিউল্লাহ। তার পরিণতি কি হচ্ছে আপনারা দেখেছেন। আচ্ছা, এরপরে আসেন রক্ষী বাহিনী তৈরি করলো, বাংলাদেশ আর্ম ফোর্সেসের আপনার মনোবল ভেঙে দিল। জেনারেল মঞ্জুরের ইন্টারভিউ আছে, অ্যান্থনি মাসকারেনাসের আপনার লিগেসি অফ ব্লাড বইতে পড়ে দেখেন যে রক্ষী বাহিনীকে কীভাবে সমস্ত সরঞ্জাম দেওয়া হচ্ছে, আর বাংলাদেশ সেনাবাহিনীর সোলজাররা আপনার বুট পরে, বুটের জায়গায় স্যান্ডেল পরে, লুঙ্গি পরে ডিউটি করেছে। আচ্ছা, তারপরে আসেন, আপনি আর বাকি করছেন, আপনি একদম ২০০১-এর দিকে চলে আসেন। আপনাদের নিশ্চয়ই, আপনার সাংবাদিক হিসেবে আমাদের খেয়াল আছে, ক্লিন আউট হলো অপারেশন। তখন আপনার কি হলো, সবচেয়ে প্রতাপশালী কর্মকর্তা হয়ে দাঁড়ালেন কে? ব্রিগেডিয়ার মাসুদ উদ্দিন চৌধুরী, রক্ষী বাহিনীর একজন কর্মকর্তা। তারপরে উনি 111-এর সময়, তারপরে উনি কি করলেন, এই যে র্যাব, এই সমস্ত র্যাব, এইগুলোতে আমাদের মিলিটারি অফিসারদেরকে নিয়ে যাওয়ার জন্য আজকে আমাদের মিলিটারি অফিসারদের মধ্যে অনেক মনস্টার তৈরি হয়েছে। তার কারণ এটা সিস্টেম। এই র্যাব তৈরির মূল মাথা, ব্রেন চাইল্ড কে? এই ব্রিগেডিয়ার মাসুদ উদ্দিন চৌধুরী। তিনি এই র্যাব তৈরি করলেন। বিএনপির বেশিরভাগ নেতা এটা তৈরি করতে রাজি ছিলেন না। র্যাব তৈরি করার পরিণতি কি হয়েছে আপনারা দেখেছেন। এই যে এই জিয়াউল হাসান তৈরি হয়েছে, এই সোহেল তৈরি হয়েছে। আমার প্রশ্নটা ওইখানেই ছিল, সাংবাদিক মোস্তাফা ফিরোজকে যে প্রশ্ন করেছিলাম যে রাজনীতির
ক্ষেত্রে এদেরকে ব্যবহার করা হচ্ছে নাকি এদের প্রভাব প্রতিপত্ত রাজনীতির প্রভাব? দুইটাই। রাজনীতিবিদরা তো এদেরকে ইউজ করছে, রাজনীতিবিদরা তো মজা পেয়ে গেছে র্যাব তৈরির পরে, জি আপনার রক্ষী বাহিনী তৈরির পরে রাজনীতিবিদরা মজা পেয়ে গেছে যে এরা তো কিছু সুযোগ সুবিধা দিলে এরা আমাদের 5-4 মাস খাটে। কিন্তু আমি তো প্রথমে আপনাকে বলেছি যে আমাদের মিলিটারি অফিসারদেরকে আগে ডিগনিটি রাখতে হবে। ওই যে আমি জেনারেল কারিয়াপ্পার বা থিমাইয়ার কথা বললাম, ইন্ডিয়ান আর্মির বিবরণটা দিলাম, ওটাকে আমি একটা কর্নার পয়েন্ট বলছি। আমি আসবো আপনার কাছে। আমি কর্নেল আব্দুল হক আপনার কাছে এই প্রশ্নটা রাখবো যেটা আপনি বলতে চাচ্ছিলেন যে রিক্রুটমেন্টের জায়গা থেকে নিশ্চয়ই সেখানে অনেক কিছু হয় আমরা জানি না, সেই জায়গা থেকে আমি আব্দুল রশিদের জায়গা থেকে আপনার কাছে আসবো। একটা ছোট্ট বিরতি, তার আগে দর্শক ফিরছি খুব শিগগিরই একটা ছোট্ট বিরতির পরে। আবার আমন্ত্রণ ২১ রাতে আলোচনা করছি সশস্ত্র বাহিনীকে যে রাজনীতিকরণের একটা অপচেষ্টা, সেখান থেকে কিভাবে দূরে রাখা যায় এই সুশৃঙ্খল বাহিনীগুলোকে। কর্নেল আব্দুল হক, যেটি আপনি বলছিলেন আপনার কথার মাঝখানে থামিয়ে দিয়েছিলাম প্রথম দিকে, যে রিক্রুটমেন্টের জায়গা থেকে আসলে কোনো গরদ থাকে, যেটি আব্দুল রুশদ একটা ধারণা দেওয়ার চেষ্টা করছিলেন। রিক্রুটমেন্ট এবং প্রমোশন এই দুটো জিনিস অত্যন্ত গুরুত্বপূর্ণ সামরিক বাহিনীতে, ভেরি ভেরি ইম্পর্ট্যান্ট। আপনারা হয়তো শুনে থাকবেন ব্রিটিশ পিরিয়ডে মিলিটারি অফিসারদেরকে বলা হতো কিং কমিশনড অফিসার। কিং কমিশনড অফিসার তারা এখনও আছে, যেমন চার্লসের ছেলে, তারা কিন্তু মিলিটারিতে এই যে আফগানিস্তানে যুদ্ধ করেছে। এবং আমাদের দেশেরও প্রেসিডেন্টের ছেলে ছিলেন জামাল। জামাল ক্যান্টনমেন্টে থাকতো না, থাকতো তার বাড়িতে এসে, এবং যার পরিণতিও সে ভোগ করেছে। ডিফারেন্স আমি বলছি যে রিক্রুটমেন্টটা যখন পলিটিক্যাল গভর্নমেন্ট চায় যে তার সামরিক বাহিনীকে সে পলিটিসাইজ করবে, তখন বিভিন্ন পন্থা অবলম্বন করে। প্রথম হলো রিক্রুটমেন্ট। রিক্রুটমেন্টে আপনার এলাকা ভিত্তিক, যেমন গোপালগঞ্জে আপনি যদি দেখেন জেনারেলদের একটা প্যাটার্ন যদি দেখেন বর্তমানে, জেনারেল, ব্রিগেডিয়ার, সিনিয়র অফিসারদের, গোপালগঞ্জ মানে গোপালগঞ্জ। গোপালগঞ্জ হলে আর কোনো ক্রাইটেরিয়া আমরা দেখেছি পুলিশের ক্ষেত্রে শীর্ষ কর্মকর্তাদের জন্য গোপালগঞ্জ একেবারে পুলিশ প্রশাসনের সব জায়গায় গোপালগঞ্জ কি সশস্ত্র বাহিনী তো? সশস্ত্র বাহিনী। আচ্ছা, আরেকটা জিনিস আশ্চর্য হয়ে যাবেন, একটা বায়োডাটা ভাইরাল হয়ে গেছিল এই বেশি দূরে না, 6-7 মাস আগে। ব্রিগেডিয়ার টু জেনারেল হবে একটা অফিসার, সেখানে বায়োডাটা হলো তার নাম, তার বাবার নাম, তার 14 গোষ্ঠীর নাম, কে কে কোন জায়গায় কবে লীগের সাথে জড়িত ছিল, ছাত্রলীগ, আওয়ামী লীগ, যুবলীগ, শ্রমিক লীগ, সব, তার দুলাভাইয়ের ছেলে, এই সব হলো তার বায়োডাটা। সেখানে তার যে ক্রেডেনশিয়াল হওয়ার কথা ছিল, তার প্রফেশনালিজম, সেখানে কিন্তু তা ছিল না। এটা কিন্তু একটা ভাইরাল হয়েছে, আর বাকি আমরা দেখি নাই। সবগুলো এরকম হয়েই হাসিনা সেখানে টিক দিত, প্রমোশন বোর্ডে প্রমোশন হতো। এই যে ধ্বংস হয়ে গেল, এই ধ্বংস থেকে দীর্ঘ 15 বছরে কোন লেভেলে গিয়ে পৌঁছে, এখন কোনো জেনারেল পাওয়া যাচ্ছে না কোন জায়গায় ভালো জায়গায় বসা। এটা কি এর আগে ছিল না? নো, কখনো না। হাসিনা আমল থেকে শুরু হয়েছে, কখনো ছিল না। আপনারা আরেকটা জিনিস দেখান, আমার পৃথিবীর ইতিহাসে মিলিটারিকে মাটির সাথে মিশিয়ে দিয়েছে এই বর্তমান হাসিনার পা চাটা জেনারেলগুলো, পা ধরে সালাম করে ইউনিফর্ম পরে। পৃথিবীর কোথাও আপনি দেখেছেন পুটিং অন ইউনিফর্ম, পুটিং অন দ্য ড্রেস অফ জেনারেল, অ্যাটায়ার অফ জেনারেল, একটা কুৎসিত চরিত্রের মহিলার পা ধরে সালাম করে? তার মানে ওইটা কি আর আর্মি থাকে? হ্যাঁ, তবে আমি একটা জিনিস বলি, দেখুন, বাংলাদেশ আর্মির হয়তো 1%ও না, কিছু সংখ্যক লোক যারা কমান্ড লেভেলে কিংবা বিভিন্ন সিভিল প্রশাসনের সাথে জড়িত, তারা স্থানচ্যুত হয়ে গেছে, চরিত্রচ্যুত হয়ে গেছে, মোরালি কারাপ্টেড হয়ে গেছে। বাট আমি একটা উদাহরণ দিই, জেনারেল ওয়াকারুজ্জামান, আপনারা তো অনেক জেনারেলের বিরুদ্ধে অনেক এলিগেশন পেয়েছেন, কেউ 50,000 কোটি টাকা, 20,000 কোটি টাকা, $4 মিলিয়ন। ক্যান ইউ শো মি এ সিঙ্গেল অ্যাকুইজিশন এগেনস্ট ওয়াকার? ইউ ক্যানট। কেন জানেন? ওয়াকার, আমরা দুইজন মেজর ছিলাম, আমি দেখেছি, তখন আমরা আর্মি হেডকোয়ার্টারে চাকরি করি।
একটা মানুষের ভিতর ইমানি শক্তি যদি থাকে, আল্লাহর ভয় থাকে, তখন তাকে করাপ্টেড করা ভেরি ডিফিকাল্ট। আপনারা হয়তো বলবেন আপনি ধর্মকে নিয়ে আসছেন, আরে ভাই মানুষকে ঠিক রাখার জন্য তো ধর্মই একমাত্র আল্লাহ পাঠাইছে, অন্য কিছু তো পাঠায় নাই। হোয়াট হ্যাপেন, জোহরের নামাজ আমরা পড়তাম, আর্মি হেডকোয়ার্টারের টাইম যেরকম জোহরের নামাজটা টাইম হয়, আমরা সবসময় দুজনে একসাথে জামাতে গিয়ে নামাজ পড়তাম। তাকে আমি কখনো মিথ্যা কথা বলতে দেখি নাই। তার চারিত্রিক গুণ আমি যা দেখেছি, মানুষের প্রতি ভালোবাসা, সহমর্মিতা বোধ, এবং সে কখনো, সে হয়তো আত্মীয় ছিল, আত্মীয় হতেই পারে, তারপর তো জনগণের পক্ষে তো অবস্থান নিয়েছেন, সে কিন্তু কখনো তার ভিতরে ইনডালজ করে নাই কোনো খারাপ জিনিস। যদি করতো, ওয়াকারুজ্জামান জামান কুড নেভার সে যে এনাফ ইজ এনাফ। হ্যাঁ, মাননীয় প্রধানমন্ত্রী, পুরো জনগণ আমাদের বিরুদ্ধে চলে যাবে, একটা এই কথাটা বের হওয়া। এবং হাসিনা টেবিল চাপিয়ে বলেছে বেঈমান তোরা, আর তার ছেলে বলেছে তোর, তুই করে বলে সেনাপ্রধানকে, তোকে আমরা বানিয়েছি। আরেকটা জিনিস আপনাদেরকে বলি, মিলিটারি ডাইনামিক্সটা এরকম, এই ডাইনামিক্সে যদি কোনোভাবে, এটা হলো একটা পবিত্র জিনিস, পবিত্র জায়গা, এত পবিত্র যেখানে সামান্য একটু খুঁত পেলেই মানুষের চোখে পড়ে, যেমন হ্যাঁ চোখে পড়ে। এই চোখে পড়াটাই হলো আর্মির একটা সম্পদ। আজকে আর্মি, বাংলাদেশ সেনাবাহিনী ছিল বলে দেশটা রক্ষা পেয়েছে, নাহলে আমি একটা জিনিস বলে নেই, আমাকে এই সময়টা দেন। পুলিশ, আমার স্নেহের রুস্ট জেআরবির কথা বলে গেছে, এবং তার কিন্তু আপন দুলাভাই জেআরবির ডাইরেক্টর, আমার মামা শ্বশুর জেআরবির ডাইরেক্টর ছিলেন। আমি জেআরবি সম্পর্কে লিখেছি, এই যে জেআরবিটা যখন এমন সময় তৈরি করলো স্বাধীনতার পর পর, যখন একটা দেশ স্বাধীন করার সেনাবাহিনী আছে, 11টা সেক্টরে যুদ্ধ করে চলছে সামরিক বাহিনী, এবং সামরিক বাহিনীর বিশাল একটা ফোর্স বলবৎ আছে, তাদের খাবারের রেশন নাই, তাদের পায়ে বুট নাই, তাদের পরনে ইউনিফর্ম নাই, লুঙ্গি পরে ডিউটি করে। সেই সময় একটা জেআরবি নামক বিশাল একটা বাহিনী ইন্ডিয়ার তত্ত্বাবধানে সরাসরি সেই সময়ের সবচেয়ে লেটেস্ট ওয়েপন, আর্মামেন্ট, সমস্ত কিছু রসদ দিয়ে বাংলাদেশের 12টা জায়গায় তার ক্যান্টনমেন্ট করে তার জেআরবি তৈরি করলো। জিয়ারবিটা জিয়াউর রহমান, তারা খুব বুদ্ধিমানের এবং দেশপ্রেমিকের কাজ করেছেন। জিয়াউর রহমানের মতো লোক ছিল বলেই তাদেরকে মার্চ করে দিয়েছেন আর্মির সাথে, ডিসমিস করে নাই। তার ভিতরে মানবতার গুণ ছিল। যদি হাসিনা সেই জায়গায় হতো, সবগুলা ফায়ার আমি শেষ করে নেই। দেখুন, সেই জেআরবির আদলে এই হাসিনা পুলিশকে বানায় ফেললো। পুলিশ তো যুদ্ধ করার বাহিনী নয়, পুলিশ মানুষের বন্ধু। বন্ধু কি বন্ধুর কাছে অস্ত্র নিয়ে যায়? অনেক প্রশ্ন, অনেক পুরনো প্রশ্ন আমি জানি। পুলিশকে লেটেস্ট মিলিটারি ওয়েপন দেওয়া হয়েছে, আপনাকে এপিসি দেওয়া হয়েছে, হেলিকপ্টার দেওয়া হয়েছে, লাইট মেশিন গান দেওয়া হয়েছে, হেলিকপ্টারে গুলিও করা হয়েছে, 7.62 মিলিমিটার রাইফেল দেওয়া হয়েছে, পয়েন্ট ব্ল্যাঙ্ক রেঞ্জে। শুধু এখানে না, 4450টা আপনার স্নাইপার রাইফেল দেওয়া হয়েছে, যে স্নাইপার রাইফেলের ট্রেনিং করানো হয়েছে ইন্ডিয়া থেকে, এবং সেই স্নাইপার রাইফেল দিয়ে আমাদের বাচ্চাদেরকে তারা মেরেছে। আমি সেই প্রশ্নটি করতে চাই সাংবাদিক মোস্তফিরোজ। কর্নেল আব্দুল হক তিনি বারবার বলছেন, এটা আসেই প্রসঙ্গক্রমে ভারতের কথা, এবং ভারতের গোয়েন্দা সংস্থার একটা প্রচ্ছন্ন প্রভাব আমাদের সামরিক বাহিনীর উপরে আছে এরকম শোনা যায়, এবং বিনা যুদ্ধে ভারত বাংলাদেশকে অঙ্গরাজ্য করে নিয়েছে তেমনটাই বলতে চেয়েছেন। সে বিষয়ে আপনি যদি একটু বিস্তারিত একটু ব্যাখ্যাটা টানেন। ভারতের বাংলাদেশে সামরিক বা অন্য কোনো গোয়েন্দা নেটওয়ার্ক কি ছিল না ছিল, এটা মানে যেহেতু আমার কাছে তথ্যভিত্তিক নেই আমি এটা বলবো না, কিন্তু রাজনৈতিক যেই প্রভাব, রাজনীতির সাথে তো সব কিছু এক্সটেন্ড করে, এটা তো পরিষ্কার ছিল যে বাংলাদেশের নির্বাচন কেমন হবে, এই নির্বাচন কি ভারত তার জন্য প্র্যাকটিস করে না, তাহলে এটা জানে যে এটা আসলে নির্বাচন না। তাহলে কেনর উত্তর হলো একটাই, তাকে শেখ হাসিনাকে এবং তার সরকারকে ক্ষমতায় রাখতে হবে। কেন রাখতে হবে? তাদের স্বার্থে। তাহলে তাদের স্বার্থে যদি ক্ষমতায় রাখতে চাই, তাহলে শুধু রাজনৈতিক কেন, আরও যে সমস্তগুলো যেই কথাগুলো আমরা শুনি, যে তার গোয়েন্দা নেটওয়ার্ক, তার সামরিক নেটওয়ার্ক, তার পুলিশের ভেতরে তার নেটওয়ার্ক, সবগুলোই কিন্তু তারা শাখা প্রশাখা বিস্তার করেছিল। ওই রাজনৈতিক কার্যকারণ দিয়ে আমি এইগুলি মানে বুঝতে পারি, এবং এই বিষয়গুলো তো পরিষ্কার ছিল এবং খুব ন্যাক্কারজনক ছিল। আমরা দ্বাদশ জাতীয় সংসদের শেষ প্রান্তে এসে ভারত সেটা তো আর চাপায় রাখতে পারেনি, তারা ওপেন হয়ে গেল যে তারা এইভাবেই নির্বাচনটাকে সমর্থন করে। এর কারণটা কি? ভারতের অনেকগুলো মানে আঞ্চলিক স্বার্থে
তারা বাংলাদেশকে ব্যবহার করছে। তার মূল এটা ছিল হচ্ছে চীনের বিরুদ্ধে বাংলাদেশকে একটা ব্যবহার করা, এবং শেষ পর্যন্ত যেই তারা ওই যে চিকেন নেকের দিয়ে যে রেলপথ নির্মাণ এবং এই যে চুক্তিটা সই করা বা এমইউটা সই করা, মোংলা বন্দরটা দেয়া, এগুলি তো বোঝাই যায় যে এগুলির হচ্ছে একটা সামরিক স্ট্র্যাটেজির একটা অংশ। সুতরাং এই পয়েন্টেই কিন্তু শেষ হয়ে গেল, কিন্তু ভারসাম্যের যে রাজনীতি মানে কূটনীতি সেটা কিন্তু শেষ হয়ে গেল। চীন কিন্তু পরিষ্কার বুঝে গেল যে মানে তাদেরকে সাইড করা হলো এবং ভারতের কাছেই আত্মসমর্পণ করলো। তো এটাও তো আমাদের আন্তর্জাতিক ক্ষেত্রে মানে আমাদেরকে একদম মানে একঘরে করে ফেললো যে বাংলাদেশ শুধুমাত্র ভারতের একটা এক ধরনের মানে কি বলে অঙ্গরাজ্য। এটা মানে শুধু মানে অফিসিয়াল ডিক্লারেশনটা ছাড়া আর কি থাকতে পারে? মানে এটা তো ন্যাক্কারজনক। এই ধরনের সমঝোতা চুক্তি করে আবার চীনে যাওয়াটা, চীনে যে তাদের সঙ্গে কাছ থেকে আবার সহায়তা পাওয়া, এটা তো মানে আমরা মনে করতাম যে অনেক বুদ্ধিমান শেখ হাসিনা, মানে অনেক ট্যালেন্ট, তার বুদ্ধিমত্তা দিয়ে সে সব শক্তিগুলোকে, কিন্তু আমরা তো দেখলাম যে শেষ পর্যায়ে তো আসলে এটা একদম উলঙ্গভাবে প্রকাশিত হয়ে গেল। সব চীন থেকে একেবারে শেষের দিকে চরম অপমানিত হয়ে ফিরেছেন। অপমানিত হয়ে এই অপমানটা নিয়েও আবার গণভবনে সেখানে উৎসব করতেছে সাংবাদিকদেরকে নিয়ে, বলতেছে এটা সফল, এবং সেখানে সব প্রশ্ন করতেছে, মানে অবাক কাণ্ড। একজন সাংবাদিক দেখলাম যে মানে আপনাদের এখানেও ছিলেন, তিনি বলছেন যে মাননীয় প্রধানমন্ত্রী আপনাকে ধন্যবাদ যে আমাদের গণমাধ্যমের সম্পাদক এবং মালিক 13-14 জন আছে আপনার এই পার্লামেন্টে। এটা গৌরব হতে পারে? এই পার্লামেন্টের মেম্বার হয়েছে সরকারি দলীয়, সেজন্য ধন্যবাদ দিচ্ছে। একটা সম্পাদক যখন নাকি কোনো দলের মানে এমপি হয়, তাহলে সে তো সম্পাদক কেমনে হয়? সে সাংবাদিক থাকে কি করে? তার জন্য আবার আমাদের একজন মানে সাংবাদিক নেতা মানে ধন্যবাদ দিচ্ছে। আবার কারো বউ আবার এমপি হয়েছে, মহিলা এমপি। ওই হ্যাঁ, তার নামটা হ্যাঁ, এবং বলছে যে সর্বশেষ হলো এই যে আমাদের তাকে দেখায় নাম উচ্চারণ করতে পারে, মোজাম্মেল বাবু, 71 টিভি সম্পাদক। সম্পাদক তো না, মালিক জি না। যাক, এটা মঞ্জুর হাসান বুলবুল এই থ্যাঙ্কসটা দিচ্ছে, এবং ফরিদা ইয়াসমিনকে দেখায় বলছে যে এই যে প্রেস ক্লাবের সভাপতি, তাকেও আপনি এমপি করেছেন। শেখ হাসিনা বলে বসলো, কেন করি বোঝেন না? বলি যে আমার বিরুদ্ধে যাতে আপনারা না বলেন। উনি কিন্তু বলে ফেললেন, এবং তারপরও কিন্তু এটার কোনো প্রোটেস্ট নাই, মানে কোনো প্রতিবাদ নেই। মানে এটা হয়তো একটা মজমা, মানে একটা মজমা সভা করতো। তো যাই হোক, মানে এটা আমরা সব দিক থেকে এই যে একটা দেশের সাথে একটা মিনিমাম দেখেন, আপনি ভুটান, নেপাল, যেসব দেশে হচ্ছে ভারতীয় মুদ্রা চলে, হ্যাঁ, নেপালে চলে না, এবং তাদের তো বর্ডার নেই, তারা যে কোনো সময় আসা যাওয়া করতে পারে। তারাও কিন্তু এত নত জানো না। আপনার মনে আছে 2-2.5 বছর আগে নেপালের কি বলে একজনকে মারা হয়েছিল, সাথে সাথে তার উত্তর দিল 2জন না 3জন বিএসএফকে মেরে, তারপরে কিন্তু স্টপ। আর একজনও এর মধ্যেও আমাদের বিজেপি তাদের শক্তিমত্তা প্রদর্শন করেছে, 5 ভারতীয় নাগরিককে মানে অনুপ্রবেশের দায়ে আটক করেছে। বিএসএফ দফায় অনুরোধ করছে, মিনতি করছে, কাকুতি করছে, তারপরে ফেরত দেয় না। আজকে এটাই তো মর্যাদা। আজকে দেখেন, যখনই কি ছাত্ররা বলল যে এই বন্যা প্রাকৃতিক না, এটা রাজনৈতিক, সাথে সাথে কিন্তু আজকে ব্যাখ্যা দিচ্ছে ভারত যে না, এটা ওই কি বলে বাঁধ খুলে দেওয়ার জন্য বন্যা হয় না। তার মানে একটা তাদের সাথে একটা জবাবদিহিতার আওতায় আনা হয়েছে। এই মর্যাদাটা, এই অবস্থানটা তো আগে ছিল না আমাদের। তো সেই জায়গাটা আমাদের চরমভাবে আমরা ক্ষতিগ্রস্ত হয়েছি। ওই যে উনি বলছেন যেটা, যে পুলিশের কাছে যে ধরনের অস্ত্র থাকবে সেটা হলো জনতাকে আইন শৃঙ্খলা নিয়ন্ত্রণের জন্য মিনিমাম একটা অস্ত্র, তাকে দিচ্ছে সামরিক বাহিনীর সবচেয়ে মানে প্রাণঘাতী যে অস্ত্র, সেই অস্ত্রগুলো, এবং বলছে যে ডাইরেক্ট মারো। ওই যে স্নাইপার, আমি নিজে একটা ভিডিও দেখলাম যে এক গুলিতে 2 জন মানে পড়ে গেল। ওর থেকেও ভয়ঙ্কর অস্ত্র আছে, আমি বলতেছি। তাহলে পুলিশকে, এবং এই ট্রেনিং করার জন্য 28-এ মহড়া ছিল, 28 অক্টোবরের এই সমাবেশটাকে কীভাবে ভাঙার জন্য এই পূর্বাচল না ওইদিকে একটা মহড়াও হয়েছে, আধুনিক যন্ত্রপাতি এনে কিভাবে সমাবেশ পণ্ড করা যায় তার একটা মহড়াও হয়েছে। তারা এই মানে তার 1 সপ্তাহে, তার মানে এটা পরিষ্কার ছিল যে 28 অক্টোবর এটা তারা করতে দেবে না, এবং ওটাকে কিভাবে ভাঙা যায়, বড় মব, এবং কোন কোন উইপেন ব্যবহার করা যায়, সেগুলো তারা একটা মহড়া করছে। সাংবাদিক আবু রুশ, আপনি বোধহয় বলছিলেন যে কি উইপেন ব্যবহার করা যায়, তারপর আমার প্রশ্ন আপনার এই বিষয়টা জানার পরে। আরও ভয়াবহ আছে। আমি 2016 সালে, আমি যেহেতু ডিফেন্স জার্নালের সম্পাদক এবং প্রতিরক্ষা সাংবাদিকতা তৈরি করেছি বাংলাদেশে, আমি আমেরিকার ভার্জিনিয়াতে আপনার ক্রিস নামে একটা অস্ত্র কোম্পানি আছে,
বাংলাদেশ সেনাবাহিনী পরে এদের অস্ত্রটা নিয়েছে, এটা ক্রস কোয়ার্টার ব্যাটল ওয়েপন, সিকিউবি ওয়েপন আর কি। তো এইটা আমি ওখানে যখন গেলাম, আমাকে যখন ব্রিফ দিচ্ছে, তখন দেখছে যে এটার ক্রেতাকে বাংলাদেশে যে বাংলাদেশ পুলিশ, বাংলাদেশ পুলিশ যদি কোনো অস্ত্র কিনতে হয় তাহলে এটা সামরিক বাহিনীর, আপনারা হয়তো জানেন না, সেনা সদর দপ্তর থেকে পারমিশন লাগে কোনো যদি অস্ত্র কিনতে হয়, এবং গুলি কিনতে গেল যে কোন গুলি, এবং এটা কিন্তু মানে আপনার যুদ্ধে ব্যবহৃত অস্ত্র, যুদ্ধ ক্রস কোয়ার্টার ব্যাটল ওয়েপন, সেটা দেখি বাংলাদেশ পুলিশ কিনে নিয়ে আসছে। পরে আমি যখন যোগাযোগ করলাম কয়েক জায়গায়, আমাদের আর্মি জানে না, তারা নিয়ে চলে আসছে। তো এই যে ঘটনাগুলো ঘটেছে, এখন ধরেন বাংলাদেশ পুলিশের ব্যাপারটা আমরা বাদ দিই, আমরা আর্মি যে নিয়ে যে সশস্ত্র বাহিনী, যে প্রশ্নটি, হ্যাঁ সশস্ত্র বাহিনী, যে আমি যদি খুব নির্দিষ্টভাবে প্রশ্নটি করি, যাদের নাম উচ্চারণ করলাম, সেটা ব্রিগেডিয়ার রাশেদুল আলম, মেজর জেনারেল জিয়াউল হাসান, কিংবা মেজর জেনারেল আকবর হোসেন, কিংবা কমান্ডার সোহাইল, এরা যে অপরাধগুলো করেছে সেগুলোতে তো কোর্ট মার্শালে বিচার হওয়ার কথা ছিল। আমি আমার জ্ঞানের সীমাবদ্ধতার মধ্য থেকে যতটুকু বুঝি, তা না করে এদেরকে ফোর্স রিটায়ারমেন্টে পাঠানো হলো, বেশ ভালো কথা, কিন্তু সাধারণ আইনে কেন এদেরকে বিচার করা হচ্ছে? এদের তো বিচার তো আরও আগেই হওয়ার কথা ছিল। এখন দেখেন, অনেককে তো এখনো এলপিএ আছে। আপনার আবেদিন এই 18 কি 17 তারিখে পর্যন্ত দেশে ছিল, এখান থেকে আবার চলেও গেছে। তার কারণ এইগুলো এখন বিভিন্ন পরিস্থিতির কারণে হয়েছে, তার কারণ সমস্ত কিছু এখনো নিয়ন্ত্রণে আসেনি। কর্নেল হক স্যার যেটা বলছিলেন যে সব জায়গাতে এত কিছু ভর্তি যে আপনি এগুলোকে কাকে থুয়ে কি করবেন। বাংলাদেশের আরও অনেক ব্যাপার স্যাপার আছে, সেগুলো হয়তো করে একটা পর্যায়ে আসবে, অন্তত পক্ষে তো কিছু আইনের আওতায় আনা হচ্ছে। এখন আমরা বরং ফোকাস করি যে এই ধরনের ঘটনাগুলো কেন আমাদের আর্ম ফোর্সেসের মধ্যে, আমাদের সশস্ত্র বাহিনীর মধ্যে হলো। আমাদের অফিসাররা, যেমন আমি আপনাকে যার আন্ডারে আয়নাগর হয়েছিল, আমার আর্মিতে যে আর্মি নাম্বার, তার ঠিক পরের জন সে। আচ্ছা, অসম্ভব মেধাবী। আমরা প্রথম 10 জন ছিলাম, জেনারেল ওয়াকার আমার কোর্সমেট। হ্যাঁ, তা এখন যার কথা বলছিলাম যে এই যে আয়নাঘর তৈরি করেছিলেন আপনি, সেও আমার কোর্সমেট। কার নেতৃত্বে হয়েছে? যে জেনারেল আকবর। জেনারেল আকবর, সে যখন ডিজিডিজিএফআই ছিল, সে আরো কিছু করেছে। বলে এই যে আমরা আবার শুনছি তারেক সিদ্দিকীর নেতৃত্বে হয়েছে। হাসান, জিয়াউল হাসান হচ্ছে তখন ছিল র্যাবে। হ্যাঁ, আচ্ছা, তখন র্যাবে। এখন আপনি বলেন যে সে তো মানে আমার সাথেও অনেক কিছু হয়েছে, সেগুলো আমি পার্সোনাল ব্যাপার বলছি না। আমারই আবার আরেকজন কোর্সমেট জেনারেল ওয়াকারের কথা তো উনি বললেন। জেনারেল ওয়াকার আমার রুমমেটও ছিলেন মিলিটারি একাডেমিতে। তো তাকে আপনি দেখেন, সে আবার আর্মির হিতগৌরব, সে তো কোনো অপেশাদার কাজ করেনি, সে মানে বাংলাদেশের কনস্টিটিউশন এবং জনগণের পক্ষ নিয়েছে। এটা কন্ট্রাস্ট, এটা হচ্ছে ব্যক্তি নির্ভর একটা থাকে, এই জিনিসটা থাকে, এটাকে আবার রাজনীতি দিয়ে উস্কে দেওয়া হয়। এখন ধরেন ওই ধরনের অফিসারগুলাকে মানে কি করা হয়েছে, যে তুমি সুবিধা নাও, লুটপাট করো, টাকা বানাও, এস আলম গ্রুপের দখল করো। জেনারেল এরশাদকে শোনেন, জেনারেল এরশাদকে আপনারা দেখেন, এখনো টিভি ফুটেজ পাবেন, 21 টিভিরও ফুটেজ আছে আপনার, যে 13 সালে, এই যে 14 সালে নির্বাচন বানচাল করার জন্য এই জেনারেল আকবর ডিজিডিজিএফআই থাকা অবস্থায় একটা ডিজি কিভাবে জেনারেল এরশাদ, যার হাত দিয়ে আমরা কমিশন পেয়েছি 1985 সালে, তাকে বাসা থেকে ধরে নিয়ে আসছে। আমি বাকি জিনিসগুলো আর বলছি না, ওনার সাথে কি আচরণ করা হয়েছে। আমি যেহেতু পত্রিকায় এক সময় প্রায় 5 বছর জাতীয় পার্টির বিট করতাম, তা আমি জেনারেল এরশাদের সাথে খুব ঘনিষ্ঠ ছিলাম। উনি আমাকে বলে গেছিলেন, কাঁদতে কাঁদতে বলেছিলেন। তো এই কাজগুলো তো করা হয়েছে, কেন করা হয়েছে? আমাকে ক্ষমতায় রাখো, হাসিনা বলছে আমাকে ক্ষমতায় রাখো, তোমরা যা খুশি করো। এখন এস আলমকে দিয়ে ইসলামী ব্যাংক দখল করার সময় উপস্থিত ছিল তার বাহিনী নিয়ে। ডিজিএফআই এর কি কাজ আপনি আমাকে বলেন? ডিজিএফআই নামক গণমাধ্যম যে নিয়ন্ত্রণ করছে, আমার একটা খুব, আমি একটা প্রশ্ন করে ভুলে যাব, যে এই যে বিশেষ বাহিনীর একটা উইং আছে গণমাধ্যম নিয়ন্ত্রণ, এটিও বা কতখানি জড়িত? না, আমি আসছি, তার কারণ আপনারা যে প্রসঙ্গটা নিয়ে আসছেন, সেই জিনিসটাকে ক্লিয়ার করতে গেলে এই কথাগুলো বলতে হবে। ডিজিএফআই হচ্ছে ডিরেক্টরেট জেনারেল অফ ফোর্সেস ইন্টেলিজেন্স, প্রতিরক্ষা গোয়েন্দা মহাপরিদপ্তর। এটা স্বাধীনতার পরে তৈরি করা হয় ডিএফআই নামে, তারপরে ডিজিএফআই হয়। এটার কনস্টিটিউশন বা চার্টার অফ ডিউটিজের মধ্যে আছে শুধুমাত্র 3 বাহিনীর নিরাপত্তা দেখা, বাংলাদেশে কোনো বিদেশি সংস্থা এসপিওনাস কার্যক্রম গোয়েন্দাবৃত্তি করছে কিনা সেটাকে দেখা, কাউন্টার করা, এবং ট্রান্সফ্রন্টিয়ার ইন্টেলিজেন্স, মানে আমাদের দেশের বাইরে আমাদের 3 বাহিনীর স্বার্থে, শুধু মাইন্ডেড, শুধু 3 বাহিনীর স্বার্থে আপনার এটা সমন্বয় করে গোয়েন্দা তৎপরতা চালানো, যে আমাদের 3 বাহিনীর থেকে মানে আমাদের জাতীয় নিরাপত্তার উপরে কোনো সংকট আসছে কিনা। এটাকে করা হলো কি আওয়ামী লীগ আসার পরে এটার মধ্যে একটা আলাদা ব্যুরো তৈরি করা হলো, ইন্টারনাল অ্যাফেয়ার্স ব্যুরো। এই যে আপনি বলছেন এগুলো কেন আসতেছে, আগেও মিডিয়া দেখার জন্য একটা ব্যুরো ছিল এফপিএবি, সেটা ছিল পাবলিকেশনস এন্ড অ্যানালাইসিস ব্যুরো। সেটা কিন্তু জাস্ট খালি পেপার কাটিং, আমরা প্রায় শেষ পর্যায়ে, পেপার কাটিং গুলো দেখতো যে সেনা বা সশস্ত্র বাহিনীর ব্যাপারে কি কি আসতেছে বা বিদেশি গোয়েন্দা সংস্থার ব্যাপারে কি কি আসতেছে। কিন্তু পরে ডিজিএফআই কে কিভাবে করা হলো,
এইভাবে মনস্টার বানিয়ে ফেলা হলো। সিভিল জায়গায় তাদেরকে মানে করা হলো, মানে তারপরে রাজনীতিতে হস্তক্ষেপ করা হলো। একে ধরে নিয়ে যে জেনারেল এরশাদকে ধরে নিয়ে আসছে, বিএনপিকে ভাঙো, অমুককে ধরো, সাংবাদিকদেরকে, আমরা 3 ভাইরা সাংবাদিক, আমার আরেক ভাইরা যেই দৈনিক পত্রিকায় আছেন তিনি আমাকে প্রায় বলতেন যে আমরা রিপোর্ট রেডি করেছি, ওখানে ডিজিএফআই এর ওই উইং থেকে ফোন করছে যে না আমরা খবর পেয়েছি এরকম, তার মানে ওদের লোক ওই পত্রিকায় আছে। হ্যাঁ, এখন আপনি যতক্ষণ পর্যন্ত আমাদের সশস্ত্র বাহিনীর অফিসাররা যখন এরকম পর্যায়ে ধরেন এই যে ডিজিএফআই বা র্যাবের মধ্যে যায়, গেলে হয় কি অটোমেটিক্যালি মনস্টার তৈরি হবে। তারপরে এদেরকে আবার খুশি করার জন্য কি করা হয়েছে, বাংলাদেশ মেশিন টুলস ফ্যাক্টরিটাও দিয়ে দেওয়া হয়েছে, তারপরে আপনার বিভিন্ন ব্যবসা প্রতিষ্ঠানে এদেরকে নামানো হয়েছে। আমি বলবো যে আমাদের সশস্ত্র বাহিনীকে যদি ফাইটিং ফোর্স হিসেবে, পেশাদার বাহিনী হিসেবে রাখতে হয়, তাহলে এই সিভিল কাজগুলো থেকে, ব্যবসা বাণিজ্য থেকে, লাভজনক প্রতিষ্ঠানগুলো থেকে আমাদের অফিসারদেরকে দূরে রাখা দরকার, যাতে আমাদের অফিসাররা আইনের মধ্যে থাকে এবং ভালো থাকে, পেশাদার থাকে। আমি কর্নেল আব্দুল মোহাম্মদ আব্দুল হক, আপনার কাছে আমার শেষ প্রশ্ন, একটু ছোট করে আমাদেরকে বলতে হবে, উপায় নেই, শেষ পর্যায়ে এতে যারা জুনিয়র অফিসার রয়েছেন, এই যখন জিয়াউল হাসান বা রাশেদ আলম কিংবা এই যে সোহাইলদের মতো লোকজনেরা এই ধরনের অপকর্ম করছে, নানান ধরনের দখল দায়িত্ব, গুম খুনি নেতৃত্ব দিচ্ছে, জুনিয়র অফিসারদের উপর কী ধরনের মনস্তাত্ত্বিক চাপ পড়ে? দেখুন, আমরা বর্তমান প্রজন্মকে যত অবহেলা করেছি তাদের সম্পর্কে, তারা জানে না, লেখাপড়া করে না, মোবাইল নিয়ে বসে থাকে, এই জুনিয়র অফিসাররা কিন্তু তাদের ক্যাটাগরিতেই পড়ে। আমাদের অন্যায় দেখতে দেখতে তারা কিন্তু নিজেরা অন্যায়ের সাথে জড়িত নয়, জুনিয়র অফিসাররা, সৈনিকেরা, তারা যখন এই ঘটনাগুলো দেখছে সিনিয়র অফিসারদের, তাদের মনে মনে তীব্র ঘৃণা তাদের জন্ম হয়েছে। বিলিভ ইন মি মাই ডিয়ার, এই ঘৃণার জন্ম থেকেই যখন পালসটা বুঝে ফেললো আমাদের সামরিক বাহিনীর কিছু সংখ্যক লোক, তখন তারা বিরোধিতা করতে বাধ্য হয়েছে, দেশের পক্ষ যেতে বাধ্য হয়েছে। সময় কমে শেষ করে দিচ্ছি দু একটা কথা বলে। দেখুন, আবাবিল পাখির নাম শুনেছেন? আবাবিল পাখি বিশ্বের সে সময়ের সব মানে সুপার পাওয়ার ছিল হস্তি বাহিনী। হস্তি বাহিনীকে আবাবিল পাখির ছোট ছোট কঙ্কার দিয়ে আল্লাহ পরাজিত করেছেন। ঠিক আমাদের এই শিশুরা কিন্তু আবাবিল পাখির মতো কাজ করেছে। মুসা আলাইহিস সালাম ফেরাউনের গলায় লালিত হয়েছিলেন, এই মুসা আলাইহিস সালামই ফেরাউনকে ধ্বংস করেছে। ওয়াকার দেখুন তাদের ঘরেই লালিত পালিত হয়ে সত্যের পথে তিনি বিজয়ী হয়েছেন। আমি লাস্ট একটা কথা বলবো, দেখেন মিলিটারি ফোর্সটা একটা পবিত্র ফোর্স, এই ফোর্সটা দেশের জন্য সর্বদা নিবেদিত থাকবে। এবং যদি ডিপলিটিসাইজ করতে পারেন আপনি, যখন পলিটিক্যাল গভর্নমেন্ট দেশকে শেষ করার পরিকল্পনা করবে, তখন এই মিলিটারি ঘুরে দাঁড়াবে। সেটা কীরকম, আপনার শরীরে এমন একটা অসুখ হয়েছে, একটা বড় টিউমার হয়েছে, অস্ত্রোপচার করতে হবে। যদি কোনো পলিটিক্যাল গভর্নমেন্ট দেশকে ধ্বংস করার জন্য কোনো রাষ্ট্রের সাথে গোপন চুক্তি করে দেশকে ধ্বংস করে দিচ্ছে, দিস ইজ আ মিলিটারি উইল স্টুড আপ। আমি একটা কথা বলে, একটা প্রবাদ বাক্য বলে শেষ করে দিচ্ছি। দেখুন, মিলিটারি এমন একটা ফোর্স যেটা আমরা অবহেলিত। এই জন্য একজন বিখ্যাত প্রবাদ বাক্য আছে, একটা প্রবাদ বাক্য, সেটা হলো গড অ্যান্ড সোলজার্স অল মেন এডোর ইন টাইমস অফ ডেঞ্জার নট বিফোর। ওয়ান্স দ্য থিংস আর রাইটেড God is forgotten and soldiers are slighted. Thank you very much. আমি সাংবাদিক মুস্তাফা ফিরোজ, আপনার একেবারে ছোট একটা মন্তব্য নিয়ে শেষ করব। সেটা হচ্ছে যে 21 টেলিভিশন সহ আরও গণমাধ্যম নিয়ন্ত্রিত হয়েছে 10 বছর। 21 টেলিভিশন তো দখলই করা হয়েছে, যার ভিডিও চিত্র আপনাদেরকে দেখালাম। কথা হচ্ছে যে বিভিন্ন বাহিনীতে গণমাধ্যম নিয়ন্ত্রণের জন্য মিডিয়া উইং গঠিত হয়েছে, এটি থাকা উচিত না উচিত না? একেবারে উচিত না। আমি তো সবচেয়ে বড় শিকার। আমাকে যখন মালিকরা ডেকে বলল যে আপনি যদি মানে বাংলাভিশন না ছাড়েন, হয় আমাকে বলছে যে হয় উনি থাকবে না বাংলাভিশন থাকবে, কোনটা চান? তো আমি উত্তর দিনে আমি আপনার কাছে জানতে চাচ্ছি। আমি বলছি বাংলাভিশন থাক, আমি যাই। এবং সেটা ডিজিএফ এবং ডিজিএফের সাথে আবার ঘনিষ্ঠভাবে মিডিয়া উইং, ডিজিএফ এন্টায়ার আমি প্রতিষ্ঠানকে বলবো না, মিডিয়া উইং এই কাজটা করতো। এবং এর সাথে যুক্ত ছিল এই মিডিয়া উইংয়ের সাথে আমাদের সাংবাদিকদের একটা অংশ, তাদের সুপারিশ অনুযায়ী তারা এটা ইমপ্লিমেন্ট করতো। এটা খুবই দুঃখজনক। সুতরাং এখনই এই ব্যাপারে একটা নীতিমালা করে, যেটা উনি চমৎকারভাবে বলছেন যে ডিজিএফের আগের যে কাজ, সেই মূল কাজে ফিরে যেতে হবে, বাকি কাজগুলো মানে পরিহার করতে হবে। অনেক ধন্যবাদ সাংবাদিক মোস্তফা ফিরোজ, ধন্যবাদ আবু রুশদ, সাংবাদিক আবু রুশদ, এবং ধন্যবাদ কর্নেল মোহাম্মদ আব্দুল হক। দর্শক, শেষ করছি। অবশ্যই প্রথমে যে কথাগুলো বলছিলাম আলোচনার মাধ্যমে নিশ্চয়ই সেটাই বেরিয়ে এসেছে। রাজনৈতিক শক্তিগুলো তারা সশস্ত্র বাহিনীকে ব্যবহার করছে নিজেদের স্বার্থে, আবার সশস্ত্র বাহিনীর কিছু ব্যক্তি নিজ স্বার্থে লাভবান হওয়ার উদ্দেশ্যে পুরো বাহিনীকেই বিতর্কিত করছে। সেই জায়গা থেকে আমাদেরকে কিভাবে বেরিয়ে আসা যায়
এখন সময়ের দাবি সেই প্রশ্ন বিবেচনা করার, অন্তত সেটুকু যারা রয়েছেন সংশ্লিষ্ট তারা নিশ্চয়ই ভেবে দেখবেন অন্তত দেশের স্বার্থে, রাষ্ট্রের স্বার্থে, সমাজের স্বার্থে, মানুষের স্বার্থে। শুভরাত্রি।